সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত কোথাও কেউ নেই উপন্যাসটির ১৯ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। জাহানারার বয়স ২৩-২৪, রোগা পাতলা মেয়ে। চশমার ফ্রেমটি মুখের তুলনায় একটু বড় বলেই বোধহয় তাকে অনেক বেশি রোগা লাগছে। গলার স্বর খুব নরম, শুনতে ভালো লাগে। টেবিল ভর্তি কাগজপত্র নিয়ে সে এমনভাবে বসে আছে যেন মনে হচ্ছে গভীর সমুদ্রে পড়েছে। মেয়েটির নাকে একটা ফুটো, সেখানে সুতো বাঁধা। একটা মেয়ে এই দূরে চাকরি করতে এসেছে, তার নাকে সুতো বাঁধা, এটা যেন একেবারেই মানাচ্ছে না। কাশিম আলী সাহেব পরিচয় করিয়ে দিলেন। মামুনের ফাইল বের করে কী সব করতে বললেন। মামুন তার কিছুই বুঝতে পারল না, এবং তার মনে হলো মেয়েটিও বুঝতে পারছে না। পরীক্ষার কঠিন প্রশ্নের দিকে মেয়েরা যেভাবে তাকায় সেইভাবে তাকাচ্ছে। মামুন হাসি মুখে বলল, এরকম পাড়া গায়ে কেন এলেন? কি করব বলুন, অন্য কোথাও ভ্যাকেন্সি ছিল না, তবে বেশি দিন থাকতে হবে না। এজিএম বলেছেন মাস ২ ভেতর ঢাকায় ট্রান্সফারের ব্যবস্থা করবেন। ওইসব মুখের কথা একেবারেই বিশ্বাস করবেন না। একবার যখন এনে ফেলেছে তখন আর নড়াবে না। মেয়েটি চোখ মুখ অন্ধকার করে বসে রইল, বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। মামুনের বড় মায়া লাগলো। মেয়েটিকে দেখেই বোঝা যাচ্ছে সে বাবা মা ভাই বোন ফেলে এসেছে। আসতে হয়েছে অর্থনৈতিক কারণে। সংসার চলছে হয়তো বাবার পেনশন এবং মেয়ের চাকরির টাকায়। এখানে থাকেন কোথায়? ম্যানেজার সাহেবের বাসায়। উনি ফ্যামিলি নিয়ে থাকেন, একটা কামরা আমাকে ছেড়ে দিয়েছেন। অসুবিধা হচ্ছে না তো? জি না। অসুবিধা হলে বলবেন, আমি এখানকারই ছেলে। মেয়েটি অল্প হেসে কাগজপত্রের উপর ঝুঁকে পড়ল, যেন সে কথাবার্তা আর চালিয়ে যেতে আগ্রহী নয়। মামুনের হঠাৎ করে মনে হলো এই মেয়েটির সঙ্গে মুনার কোথায় যেন একটা মিল আছে। সেই মিলটি কোথায় তা সে ধরতে পারছে না। অমিলগুলি ধরা পড়ছে সহজেই। মুনার মধ্যে এক ধরনের কাঠিন্য আছে, এ মেয়েটির মধ্যে সে জিনিসটা একেবারেই নেই। চেহারাও দুজনের দুরকম। মুনার মুখ লম্বাটে, এ মেয়েটির মুখটি গোলাকার। তাহলে মিলের ব্যাপারটা কেন মনে আসছে? মুনার সঙ্গে যে পরিস্থিতিতে আলাপ হয়েছিল এ মেয়েটির সঙ্গে ঠিক সেভাবেই আলাপ হচ্ছে। এটিই কি কারণ? একটা কাজের ব্যাপারে সে মুনাদের অফিসে গিয়েছিল। কাজটি তেমন জটিল কিছু ছিল না, কিন্তু মুনা সে সামান্য কাজটি নিয়েই হাবুডুবু খাচ্ছিল, আজ যেমন এই মেয়েটি খাচ্ছে। কিছু কিছু ঘটনা কি আমাদের জীবনে ঘুরে ঘুরে আসে? জাহানারা বলল, আপনি খানিকক্ষণ বসুন। মামুন হাসি মুখে বলল, বসেই তো আছি, প্রায়ই আসি এবং বসে থাকি। মামুন ভেবেছিল মেয়েটি কথার পিঠে কোনো কথা বলবে, ইন্টেলিজেন্ট কিছু বলতে চেষ্টা করবে, কিন্তু তা ঠিক ইন্টেলিজেন্ট হবে না। কিন্তু জাহানারা কিছুই বলল না, গভীর মনোযোগে ফাইল উল্টাতে লাগলো। একটি মেয়ের সামনে চুপচাপ বসে থাকা কঠিন ব্যাপার, কিন্তু একা একা বকবক করাও মুশকিল। আমাদের জায়গাটা কেমন লাগছে? ভালোই। আগে কখনো গ্রামে কাটিয়েছেন? না। শহরেই মানুষ? ঠিক শহরে না, মফস্বল শহর। কোন মফস্বল শহর? জাহানারা তার জবাব না দিয়ে শান্ত গলায় বলল, আপনাকে আর আমাদের এখানে আসতে হবে না, কাগজপত্র সব ঢাকায় পাঠিয়ে দিচ্ছি। লোন স্যাংশন হলেই আপনাকে খবর দেয়া হবে। স্যাংশন হবে তো? নিশ্চয়ই হবে, হবে না কেন? ঘরে বসে থাকলেই হবে নাকি ধরাধরির ব্যাপার আছে? আপনাতেই হবে। হে দেশে আপনাতে কিছুই হয় না। জাহানারা এ কথার কোনো জবাব দিল না, অন্য কিসব কাগজপত্র দেখতে লাগলো। মামুনের এখন উঠে পড়া উচিত, কিন্তু উঠতে ইচ্ছে করছে না, কেমন এক ধরনের আলস্য লাগছে।
উঠি আজ, আবার দেখা হবে। মেয়েটি সামান্য হাসল। মুনার হাসির সঙ্গে মেয়েটির হাসির কি কোনো মিল আছে? আছে হয়তো। প্রতিটি মানুষ হাসে নিজের মতো করে। একজনের হাসির সঙ্গে অন্যজনের হাসির কোনো মিল নেই। অবশ্যই সবাই কাঁদে একভাবে, নাকি এক একজন মানুষের কান্নাও এক এক রকম। ডাকে একটি রেজিস্ট্রি চিঠি এসেছে। মামুন মনে করতে পারল না রেজিস্ট্রি চিঠিতে সে কখনো কোনো জরুরি কিছু পেয়েছে কিনা। না, পায়নি। বরং আজে বাজে জিনিসপত্রই লোকে তাকে রেজিস্ট্রি করে পাঠিয়েছে। একবার সে একটি চিঠি পেল, যেখানে বিতং করে কোন এক লোক মদিনা শরীফে কি একটা স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নের কথা 7 জনকে লিখে জানাতে হবে। যদি না জানানো হয় তাহলে বিরাট ক্ষতি হবে, জানালে লটারিতে টাকা। কত অদ্ভুত ধরনের মানুষই না আছে পৃথিবীতে। মামুন চিঠিটা খুলল না। সন্ধ্যার পর ধীরে সুস্থে খোলা যাবে। সন্ধ্যার পর তার কিছু করার থাকে না, তখন চিঠিপত্র পড়াটা ভালোই লাগবে। এমনও তো হতে পারে এটা মুনার চিঠি, আবেগ টাবেগ দিয়ে এক গাদা কথা লিখেছে, যার মূল বক্তব্য হচ্ছে যা হবার হয়েছে, এখন তুমি আসো। এই জাতীয় চিঠি পেলে তার তৎক্ষণাৎ ছুটে যাওয়ার কোনো কারণ নেই, বরং উল্টোটা করতে হবে। চিঠির জবাব না দিয়ে প্যাঁট হয়ে বসে থাকতে হবে। তারপর আসবে দ্বিতীয় চিঠি, দ্বিতীয় চিঠির পর তৃতীয় চিঠি। তৃতীয় চিঠির জবাবও যখন আসবে না, তখন হয়তো মুনা নিজেই চলে আসবে। চমৎকার হবে সেটা। মামুন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে পারল না। বিকেলে চিঠি খুলে ফেলল। বকুলের বিয়ের কার্ড, সঙ্গে চিঠিপত্র কিছুই নেই, একটা লাইন পর্যন্ত না। এর মানে কি? খামের ঠিকানাটাও কি মুনার লেখা নয়? ম্যানেজারের বাসায় থাকাটা জাহানারার সহ্য হচ্ছে না। ভদ্রলোক রোজ তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করছেন। বেগুন দিয়ে ডিমের তরকারি রান্না করার বদলে ম্যানেজার সাহেবের স্ত্রী আলু দিয়ে তরকারিটা রেঁধেছেন। এতেই ভূমিকম্প হয়ে যাচ্ছে। পেয়েছ কি তুমি? যা ইচ্ছা তাই করবে? এমন তো না যে ঘরে বেগুন ছিল না, ছিল। আমি নিজে কিনে দিয়েছি। ঘরে থেকে জিনিস পচবে আর তুমি লোক পাঠিয়ে আলু কিনে আনবে? না, এই তরকারি আমি খাবো না। ফেলে দিয়ে আসো, এক্ষুনি ফেলে দিয়ে আসো। অসহ্য। ভদ্রলোক কখনো বোধহয় ভাবেন না যে এই বাড়িতে বাইরের একজন আছেন। তার সামনে অন্তত কিছুটা সংযত আচরণ করা উচিত। স্ত্রীকে পশুর মতো কেউ কি দেখে এ সময়? আর মেয়েটি এমন বোকা, একটি কথাও বলবে না, নিঃশব্দে গাল হজম করবে। মাঝে মাঝে জাহানারেরই বলতে ইচ্ছে করে, এসব কি শুরু করেছেন? কিন্তু তা বলা সম্ভব নয়। অনেক কিছুই আমরা বলতে চাই, কিন্তু বলতে পারি না। দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয়। অবশ্যই জাহানারা একটা ঘর নেবার চেষ্টা করছে, যদিও সে জানে একা একা একটা বাড়ি ভাড়া করে থাকা তার পক্ষে সম্ভব নয়। ঢাকা থেকে মা এবং ভাই বোনদের নিয়ে আসার প্রশ্নই ওঠে না। বোন দুটির স্কুল আছে, ছোট ভাই অনার্স পরীক্ষা দিচ্ছে, বাবার শরীরটাও ভালো না। তবু জাহানারা যাকে পাচ্ছে তাকেই বলছে, আমার জন্য একটা বাসা টাসা দেখবেন। কেউ তার কথার তেমন গুরুত্ব দিচ্ছে না, গুরুত্ব দেবার কথাও নয়। এরকম পাড়াগা জায়গায় লোকজন ভাড়া দেবার জন্যে গন্ডায় গন্ডায় বাড়ি রাখে না। ম্যানেজার সাহেব একদিন গম্ভীর হয়ে বললেন, শুনছি চারদিকে আপনি বাড়ি খুঁজছেন। জাহানারা কিছু বলল না। আমার এখানে আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? জি না স্যার। অল্প কিছুদিন থাকবেন, বাড়ি টাড়ি খোঁজার ঝামেলা করবেন না। একা একা থাকবেন কিভাবে? জাহানারা চুপ করে রইল। ম্যানেজার সাহেব শুকনো গলায় বললেন, তাছাড়া এই যে আপনি বাড়ি খোঁজাখুঁজি করছেন, তার একটা বাজে দিক আছে। বাজে দিক মানে? লোকজন নানান কথা বলবে। জাহানারা অবাক হয়ে বলল, স্যার আপনার কথা আমি বুঝতে পারছি না। আপনি এতদিন আমাদের সঙ্গে ছিলেন, এখন চলে যেতে চাচ্ছেন, অথচ একা মেয়ে মানুষ। লোকজন আমাকে নিয়ে নানান কথা ভাববে। জাহানারা হকচকিয়ে গেল। তার দারুণ মন খারাপ হলো। এটা এমন জায়গা যে মন খারাপ হলেও কিছু করার নেই, কোথাও যাবার নেই। ঢাকায় থাকলে কত কি করা যেত।
একটা গল্পের বই নিয়ে বারান্দায় বসে থাকা যেত, বই মুখের উপর ধরে কাঁদা যেত। কেউ দেখে ফেললে অসুবিধা নেই, ভাববে বই পড়ে কাঁদছে। কিন্তু এখানে কিছুই করার নেই। তবু সে মন খারাপ হলে একা একা হাঁটে। লোকজন প্রথম দিকে কৌতূহলী হয়ে তাকাতো, এখন তাকায় না। কাঁচা রাস্তা ধরে হেঁটে হেঁটে সে কুসুমখালী নদী পর্যন্ত যায়। মরা নদী, তবে বর্ষার সময় নদী নাকি খুব ফুলে ফেঁপে ওঠে। ম্যানেজার সাহেবের কাছে শুনেছে সেটা নাকি একটা দেখার মতো ব্যাপার। জাহানারা নিশ্চিত জানে সে বর্ষা পর্যন্ত থাকবে না, কিন্তু কোনো এক বিচিত্র কারণে মাঝে মাঝে মনে হয় বর্ষা পর্যন্ত থেকে গেলে ভালোই হয়। নদীর যে দিকটায় জাহানারা যায় সেখানে শ্মশান ঘাট, ভাঙা হাঁড়িকুড়ি আছে। শ্মশান যাত্রীদের বিশ্রামের জন্যে একটা শ্যাওলা ধরা পাকা ঘর আছে। তার দেয়ালে কাঠ কয়লা দিয়ে অদ্ভুত অদ্ভুত সব কথাবার্তা লেখা। একদিন অফিসের পিয়নকে সঙ্গে নিয়ে সে লেখা পড়তে এসেছিল। রোজ রোজ তো তাকে সঙ্গে নিয়ে আসা যায় না। শ্মশান ঘাটেই একদিন তার মামুনের সঙ্গে দেখা। মামুন চোখ কপালে তুলে বলল, এখানে কি করছেন? জাহানারা বিব্রত ভঙ্গিতে বলল, কিছু করছি না, বেড়াচ্ছি। বেড়াচ্ছেন মানে? এটা কি বেড়াবার জায়গা? কেন, ভূত আছে নাকি? ভূত আছে কিনা জানি না, তবে এখানে 71-এর যুদ্ধের সময় বহু মানুষকে গুলি করে মেরেছে। আমরা কেউ এদিকটায় আসি না। এই তো আপনি এসেছেন। আমি আপনার জন্যে এসেছি। দূর থেকে দেখলাম শাড়ি পরা একটা মেয়ে ঘুরছে, তাও শহরের মেয়ে। আপনার ব্যাপারটা কি বলুন তো? ব্যাপার কিছু না, বেড়াচ্ছিলাম। বেড়াবার তো জায়গা নেই। বেড়াবার জায়গা থাকবে না কেন? বিরাট একটা দেয়াল আছে, সার দেয়াল নাম। কারা তৈরি করেছে কেউ জানে না। বিশাল ব্যাপার, দেখলে অবাক হয়ে যাবেন। জাহানারা কিছু বলল না। লোকটির তাকে বেড়াতে নিয়ে যাবার এই বাড়াবাড়ি আগ্রহ তার ভালো লাগছে না। কি, যাবেন সার দেয়াল দেখতে? জি না। এখান থেকে মাইল 2 দূরে বড় গঞ্জ আছে, একটা সিনেমা হলও আছে। গিয়েছেন সেখানে? জি না। যাবেন? যেতে চাইলে আমি নিয়ে যেতে পারি। থ্যাঙ্কস, আমি কোথাও যাব না। জাহানারা হাঁটতে শুরু করল। মামুন আসছে তার পাশাপাশি। এরকম সরু রাস্তায় পাশাপাশি হাঁটার দরকার কি? একবার গায়ে গা লেগে গেল। জাহানারা বিরক্ত স্বরে বলল, আপনি আগে আগে যান, আমি আসছি আপনার পেছনে। পাশাপাশি না হাঁটলে গল্প করা যাবে না তো। গল্প করার সময় মাঝে মাঝে মুখের দিকে তাকাতে হয়, অন্যের মুখের ভাবের দিকে লক্ষ্য রাখতে হয়। আপনিও কি লক্ষ্য রাখছেন? হ্যাঁ, রাখছি, এবং বুঝতে পারছি আপনি আমার উপর অসম্ভব বিরক্ত হচ্ছেন। তা হচ্ছি। বিরক্ত হবার কিন্তু কোনো কারণ নেই। আপনি যদি মনে করে থাকেন আপনার সঙ্গে খাতির জমানোর জন্যে বেড়াতে টেড়াতে নিতে চাচ্ছি, তাহলে ভুল করবেন। ওই জাতীয় কোনো উদ্দেশ্য আমার নেই। আপনাকে কেমন লোনলি লাগছিল তাই বলছিলাম। আচ্ছা, যাই তাহলে। মামুন লম্বা লম্বা পা ফেলে ডান দিকে রওয়ানা হলো। জাহানারার অস্বস্তির সীমা রইল না। আগামীকাল বকুলের গায়ে হলুদ। গায়ে হলুদ জাতীয় অনুষ্ঠানের আগের দিনটি যেমন জমজমাট হওয়া উচিত তেমন লাগছে না। বকুলের মনে হলো সবাই কেমন যেন গা ছেড়ে দিয়েছে। মুনা আপা যথারীতি অফিসে চলে গিয়েছে। আজ অফিসে না গেলে কি হতো? বাবুও রান্নাঘরে ভাত নিয়ে বসেছে, সেও বোধহয় স্কুলে যাবে। কি আশ্চর্য, এত বড় উৎসবের ঠিক আগের দিনটিতে সবাই সবার নিজের কাজ নিয়ে ব্যস্ত, যেন গায়ে হলুদ খুব সাধারণ ব্যাপার। এ বাড়িতে রোজই এরকম একটা উৎসব হচ্ছে। বকুল বেশ মন খারাপ করে রান্নাঘরে গেল। ইতস্তত করে বলল, স্কুলে যাচ্ছিস বাবু? তোরা সবাই যদি যে যার ধান্ধায় বেরিয়ে যাস, তাহলে ঘরের কাজগুলি কে করবে? ঘরের কি কাজ? বকুলের কান্না পেয়ে গেল। কাল তার গায়ে হলুদ,
আর আজ বাবু বলছে ঘরের কি কাজ, কত কিছু করে লোকজন, ঘর সাজায়, কলা গাছ পুঁতে, কি কি রান্না হবে তার লিস্ট করে। তার বেলায় কিছুই হচ্ছে না। প্রথম দিকে বাবা খানিক উৎসাহ দেখিয়েছেন, এখন তার উৎসাহ নেই। আজ অফিসে যাবার মুখে মুখটা এমন গম্ভীর করে রাখলেন, বকুলের সঙ্গে দেখা হলো কিন্তু একটি কথাও বললেন না। এর মানে কি এই যে বকুলের বিয়েটা কেউ পছন্দ করছে না? বাবু হাত ধুতে ধুতে বলল, কি কাজ বললে না তো। বকুল মুখ কালো করে বলল, কোনো কাজ নেই। কাজ আবার কি? কিছু আনতে হলে বলো। আনতে হবে না কিছু। বকুল তার ঘরে চলে গেল। আজ সারাদিন শুয়ে শুয়ে গল্পের বই পড়বে। 3টা গল্পের বই হাতে আছে। একটা বইয়ের নাম এক বৃন্তে 2টি ফুল, খুব নাকি ভালো বই। টিনা ভাবির মতে অসাধারণ বই। টিনা ভাবির কথার তেমন গুরুত্ব অবশ্যই নেই, সে অতি অখাদ্য বইকেও মাঝে মাঝে বলে অসাধারণ। 10 পাতা পড়বার পর বকুলের মনে হলো সে কি পড়ছে তা সে নিজেই বুঝতে পারছে না। এলোমেলো হয়ে যাচ্ছে, মন বসছে না। বাড়িতে কোনো লোকজন নেই। যে কাজের মেয়েটি ছিল সে পরশুদিন মুনা আপার 2টি শাড়ি চুরি করে পালিয়েছে। কেমন নির্জন চারদিক। বকুলের গা ছমছম করতে লাগলো। তার শ্বশুরবাড়ি নিশ্চয়ই এমন নির্জন হবে না, চারপাশে লোকজন থাকবে। সেটা হবে একটা হইচইয়ের বাড়ি, আনন্দের বাড়ি। অদেখা সুখ ও আনন্দের কথা ভাবতে ভাবতে বকুলের চোখ ভিজে উঠতে লাগলো। দরজার কড়া নড়ছে। বকুলের উঠে গিয়ে দরজা খুলতে ইচ্ছে হচ্ছে না। কোনো ভিখিরি নিশ্চয়ই। আজকাল ভিখিরিরা খুব গম্ভীর ভঙ্গিতে দরজায় কড়া নাড়ে, কলিং বেল টিপে ভিক্ষা চায়। কড়া নেড়েই যাচ্ছে, এ ভিখিরি নয়। বকুল চোখ মুছে দরজা খুলল। টিনা ভাবি বিরাট একটা প্যাকেট হাতে দাঁড়িয়ে আছেন। ঘুমোচ্ছিলি নাকি? 1 ঘন্টা ধরে দরজা ধাক্কাচ্ছি। চোখ লাল কেন? বকুল জবাব দিল না। টিনা বিরক্ত হয়ে বলল, বাড়িঘরের এই অবস্থা কেন? এটাকে তো বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে যেন তোদের কোনো আত্মীয় স্বজন মারা গেছে। যা ময়দার লেই তৈরি কর। কেন? কেন কি? ঘর সাজাবো। জানি তোরা কেউ কিছু করবি না। কাগজ নিয়ে এসেছি। কাঁচি আছে ঘরে? হ্যাঁ আছে। বের কর। বাবু কোথায়? স্কুলে। আজকের দিনটায় স্কুলে না গেলে হতো না? কি সব অদ্ভুত ভাই বোন তোর। নিজের বিয়ের জন্যে রঙিন কাগজের মালা বানানো খুবই অস্বস্তিকর ব্যাপার, কিন্তু উপায় নেই। টিনা ভাবি ছাড়বে না। মুখ এমন অন্ধকার করে রেখেছিস কেন রে বকুল? কিছু ভালো লাগছে না ভাবি। বিয়ের ঠিক আগে এরকম হয়, হঠাৎ করে মনের মধ্যে একটা ভয় ঢুকে যায়। ভয়টা কেটে যায় বিয়ের রাতেই। এই বলেই টিনা মিটিমিটি হাসতে লাগলো। বকুল, কি? তোকে কিছু কায়দা কানুন শিখিয়ে দেব, বুঝলি? কি কায়দা কানুন? বলবো বলবো, এত ব্যস্ত কিসের? থাক ভাবি, কিছু বলতে হবে না। কায়দা কানুন শিখতে চাই না। বকুল উঠে দাঁড়ালো। টিনা বলল, যাচ্ছিস কোথায়? চা নিয়ে আসি। তুমি তো আবার মিনিটে মিনিটে চা খাও। চায় চুমুক দিয়ে টিনা প্রথম যে কথাটি বলল সেটা হচ্ছে, বিয়ের রাতে তোর বর যখন প্রথম তোর গায়ে হাত দেবে তখন ইলেকট্রিক শক খাবার মতো লাফিয়ে উঠবি না, বুঝলি? বকুল অন্যদিকে তাকিয়ে রইল। এ জাতীয় কথাবার্তা শুনতে তার অস্বস্তি লাগে, আবার সে সঙ্গে ভালোও লাগে। সে এরকম কেন? সে কি খারাপ মেয়ে? বকুলের বুক হু হু করতে লাগলো। মুনা ভেবে রেখেছিল সে আজ লাঞ্চ টাইম পর্যন্ত কাজ করবে, তারপর ঘরে ফিরে আসবে। সেটা সম্ভব হলো না। সিদ্দিক সাহেব তাকে ডেকে এক গাদা কাজ দিয়ে দিলেন এবং শান্ত গলায় বললেন, যেভাবেই হোক আজ 5টার মধ্যে শেষ করে দেবেন। পারবেন না? জি স্যার, পারবো। গুড, ভেরি গুড।
আপনি ছাড়া অন্য কেউ হলে বলতো একদিনে সম্ভব না। মুনা কিছু বলল না। সিদ্দিক সাহেব হাসতে হাসতে বললেন, মেয়েদের মধ্যে একটা ব্যাপার আছে, এরা সহজে চ্যালেঞ্জ গ্রহণ করে, তবে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারে না। আমি স্যার 5টার মধ্যে শেষ করে দেব। গুড। 5টার সময় আমি অফিস থেকে বেরোবো যখন, তখন ফাইলগুলি নিয়ে যাব। যেদিন খুব মন দিয়ে কাজ করার দরকার সেদিনই যত ঝামেলা দেখা দেয়। যেমন আজ অ্যাকাউন্টসের নতুন মেয়েটি এসে নিচু গলায় তাকে এক গাদা সমস্যার কথা বলতে লাগলো। সেই সমস্যাও ভয়াবহ সমস্যা। তার স্বামীর ছোট ভাই তাকে একটা প্রেমপত্র লিখে বসে আছে। এই ব্যাপারটি সে তার স্বামীকে জানাবে না জানাবে না, এই হচ্ছে সমস্যা। মেয়েটির সঙ্গে মুনার তেমন কোনো আলাপ নেই। আজ হঠাৎ করে এরকম একটি জটিল সমস্যার কথা তাকে কেন বলতে এলো? মুনা একবার ভাবলো বলবে, পরে তোমার কথা শুনবো ভাই, আজ একটু ব্যস্ত আছি। কিন্তু এটা বলা সম্ভব নয়। মেয়েটি যাবার পরপর এলেন পালবাবু। তিনি কোন এক তান্ত্রিক সন্ন্যাসীর খোঁজ পেয়েছেন, যিনি মানুষের ভূত ভবিষ্যৎ সবই বলতে পারেন। পালবাবুর ইচ্ছা মুনাকে নিয়ে একবার তার কাছে যাওয়া। বহু কষ্টে মুনা পালবাবুকে বিদায় করল, আর তখন এসে উপস্থিত হলেন শওকত সাহেব। মুনা বিরক্ত হয়ে বলল, ব্যাপার কি মামা? তোর সঙ্গে একটা জরুরি কথা আছে। জরুরি কথা বাসায় গিয়ে শুনবো, এখন কাজ আছে, তুমি যাও। না, এখনই বলতে হবে। বলো তাহলে, 1 মিনিটের মধ্যে বলে শেষ করতে হবে। এখানে বলা যাবে না, বাইরে আয়। বাইরে কোথায় যাব? চল, তোদের ক্যান্টিনে যাই, জায়গাটা নিরিবিলি। ক্যান্টিনে যেতে পারবো না, যা বলার এখানেই বলো, আমি টেবিল ছেড়ে উঠবো না। শওকত সাহেব বেশ কিছু সময় চুপ করে রইলেন। মুনা তাকিয়ে রইল। বড় ঝামেলায় পড়া গেল তো। মামা বলো। বলছি বলছি বলেও তিনি মুখ বন্ধ করে বসে রইলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। মুনা বলো, শুনছি। বকুলের বিয়েটা বন্ধ করে দেয়া দরকার। ওদের খবর পাঠিয়ে দে, বিয়ে হবে না। কেন? কাল রাতে একটা স্বপ্ন দেখলাম, খারাপ স্বপ্ন। ভোর রাতে স্বপ্নটা দেখলাম। তুমি স্বপ্ন দেখেছ এজন্যে বিয়ে হবে না? স্বপ্নটা শুনলে তুই বুঝবি। কিছু শুনতে হবে না আমার, তুমি বাড়িতে গিয়ে ঘুমাও। আমার কথাটা পুরোপুরি শোন। স্বপ্নে দেখলাম তোর মামি এসে আমাকে বলছে জহির ছেলেটা ভালো না, ও আমার মেয়েকে গলা টিপে মেরে ফেলবে। তারপর দেখলাম বকুল শুয়ে আছে, আর জহির একটা বটি হাতে নিয়ে ঘরে ঢুকছে। এ সময় ঘুমটা ভেঙে গেল। চা খাবে মামা? শওকত সাহেব কিছু বললেন না। চা এনে দিচ্ছি, খাও, তারপর বাড়িতে চলে যাও। আর কিছু বলবি না? না, খবরের কাগজে আজকাল প্রায় এসব খবর উঠছে। যৌতুকের জন্যে স্বামীর হাতে স্ত্রী খুন, এইসব খবর পড়ে পড়ে স্বপ্ন দেখেছ। শওকত সাহেব রুমাল দিয়ে কপালের ঘাম মুছলেন। মুনা শান্ত স্বরে বলল, বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখো, যে রাতে তুমি স্বপ্ন দেখেছ তার আগের দিনের পেপারে এরকম কোনো খবর আছে। কথা সত্যি, এ জাতীয় একটি খবর সত্যি সত্যি আছে। শওকত সাহেব উঠে দাঁড়ালেন। চলে যাচ্ছ মামা? চা খাবে না? না। বিকেল 5টায় সিদ্দিক সাহেব এসে দাঁড়ালেন টেবিলের সামনে। নিচু গলায় বললেন, কাজটা শেষ করতে পারেননি, তাই না? মুনা বিব্রত স্বরে বলল, জি না স্যার।